আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং এসএসসি 2025-26-27 ব্যাচের শিক্ষার্থীদেরকে আজকের বিজ্ঞান ক্লাসে স্বাগতম। বিজ্ঞান ক্লাসে আজকে আমরা প্রথম অধ্যায়, নাম হচ্ছে কি বলতো, উন্নতর জীবন ধারা। বলো নাম কি? উন্নতর জীবনধারা। বলো উন্নতর জীবনধারা। এই উন্নতর জীবনধারার আমরা একদম শুরু থেকে পড়ব। দেখো বলছে খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। আমরা কি খাদ্য ছাড়া বাঁচতে পারি? আচ্ছা, দেহের বৃদ্ধি বিকাশ, দেহের টিস্যুগুলোর ক্ষতিপূরণ কিংবা শক্তি উৎপাদন এই ধরনের কাজের জন্য নিয়মিতভাবে আমাদের বিশেষ কয়েক ধরনের খাদ্যের প্রয়োজন হয়। আমাদের স্বাস্থ্য বহুলাংশে নির্ভর করে যে খাদ্য আমরা খাই তার গুণগত মানের উপর। কিসের উপর বলো? যেই খাদ্য আমরা খাই তার গুণগত মানের উপর। এই বলো কিসের উপর? যেই খাদ্য আমরা খাই তার গুণগত মানের উপর। অর্থাৎ আমাদের দেখবা যে কেউ অনেক সুস্বাস্থ্যের অধিকারী, কেউ অনেকটা মনে করো যে দুর্বল স্বাস্থ্যের অধিকারী, বিকজ অফ কি? কোয়ালিটি অফ আওয়ার ফুডস। সো এবার খেয়াল করো, দেখো খাদ্য আমাদের চেহারায়, কাজকর্মে, আচরণে ও জীবনের মানে পার্থক্য ঘটাতে পারে। দেখবা যারা একটু ওয়েলদি ফ্যামিলির আছে, বড়লোক আছে, তাদের চেহারাগুলো কেমন যেন একটু গ্লেজি, তাই না? এবং খুব মানে খুব সুন্দর লাগে তাদেরকে, তাই তো বোঝায় যে এরা পশ লোক। কী লোক? পশ লোক। সো এটার কারণটা কি বলতো? কারণ তারা উন্নত জাতের খাদ্যদ্রব্য খায়। আর আমরা যারা গরিব দুঃখী তাদের চেহারার মধ্যেই ভাইসা উঠে যে আমরা আসলে গরিব ঘরের সন্তান। সো হ্যাঁ, তার মানে ইউ আর নট, মানে নট আগলি, ইউ আর জাস্ট পুর, আই এম জাস্ট পুর। কথা বুঝতে পারছো? তো বলছে শ্বসন ক্রিয়ার সময়, আসো আবার ক্লাসে আসো। শ্বসন ক্রিয়ার সময় খাদ্য ভেতরকার রাসায়নিক শক্তিসহ শক্তির বিভিন্ন রূপ আকারে তাপশক্তি হিসেবে মুক্ত হয়ে জীবদেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। খাদ্য কিভাবে আমাদের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে সেই কথাটা এখানে বলছে যে শ্বসন ক্রিয়ার সময়। কোন ক্রিয়ার সময়? শ্বসন ক্রিয়ার সময় খাদ্যের ভেতরকার রাসায়নিক শক্তি সহ শক্তির বিভিন্ন রূপ আকারে তাপশক্তি হিসেবে মুক্ত হয়ে জীবদেহের জৈবিক ক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটি জীব তার পরিবেশ থেকে প্রয়োজন মতো এবং পরিমাণ মতো খাদ্য গ্রহণ করে। প্রতিটি খাদ্যই আসলে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ। খাদ্য কি? এক ধরনের জটিল রাসায়নিক যৌগ। খাদ্য হচ্ছে রাসায়নিক যৌগ, জটিল রাসায়নিক যৌগ। এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয়। এই প্রক্রিয়াকে পরিপাক বলে। তাহলে পরিপাক কাকে বলে দেখো? পরিপাক কাকে বলে? এই জটিল খাদ্যগুলো বিভিন্ন উৎসেচকের সাহায্যে আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশে ভেঙে সরল খাদ্যে পরিণত হয়। এই প্রক্রিয়াকে পরিপাক বলে। পরিপাক মানে তো বুঝো হজম হওয়া, ঠিক আছে? এবার দেখো, পরিপাক হওয়া খাদ্য শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয়, যাকে আত্তীকরণ বলে। তো আত্তীকরণ কাকে বলে সেটাও বুঝলে এখানে, যে এই যে পরিপাক হওয়া খাদ্যগুলো শোষিত হয়ে দেহকোষের প্রোটোপ্লাজমে সংযোজিত হয়, মানে এগুলো পরিপাক হয়ে দেহকোষের যে প্রোটোপ্লাজম আছে সেখানে যুক্ত হলে একে আত্তীকরণ বলে। পরিপাকের পর অপাচ্য খাদ্য বিশেষ প্রক্রিয়ায় দেহ থেকে নির্গত হয়, সেটা তো বুঝোই, যেটাকে রেচন বলে। আসো এবার আমরা খেয়াল করি খাদ্য ও পুষ্টি, ভেরি ইম্পর্ট্যান্ট 1 নাম্বার পার্ট। দেখো ফার্স্ট চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্ট্যান্ট, খুব মনোযোগ দিয়ে বুঝো। পুষ্টিবিজ্ঞান অনুসারে আমরা যা খাই তার সবই কিন্তু খাদ্য নয়। আমরা যা খাই সব কি খাদ্য? খাদ্য নয়। শুধু সেই সব আহার্য বস্তুটুকুই খাদ্য বলা যাবে যেগুলো জীবদেহের বৃদ্ধি সাধন করে, শক্তি উৎপাদন করে, রোগ প্রতিরোধ এবং ক্ষয়পূরণ করে, এক কথায় দেহের পুষ্টি সাধন করে। অর্থাৎ এই জিনিসগুলো, এই ফাংশনগুলার মানে থাকতে হবে ফুডের। কথা বুঝতে পারছো? এবার দেখো কি বলছে, যে পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহার করে তা পরিপাক ও শোষণ করা এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ, রোগ প্রতিরোধ, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করা। তাহলে পুষ্টি কি, এই কথাটা এখান থেকে এই পর্যন্ত তোমরা মুখস্থ করবা। পুষ্টি জিনিসটা কি? পুষ্টি হলো এই যে এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করবা। পুষ্টির ইংরেজি শব্দ কি বলো তো? পুষ্টির ইংরেজি হচ্ছে নিউট্রিশন। বলো কি? নিউট্রিশন। অপরদিকে খাদ্যের যে সকল জৈব অথবা অজৈব উপাদান জীবের বেঁচে থাকার জন্য দরকারি শক্তির যোগান দেয় তাদের একসঙ্গে পরিপোষক বা নিউট্রিয়েন্টস বলে। যেমন নিউট্রিয়েন্টসের মধ্যে আমরা পাই হচ্ছে গ্লুকোজ, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি হচ্ছে নিউট্রিয়েন্টস, ঠিক আছে? আবার আমরা বলতে পারি খাদ্যের কাজ 3টি প্রধানত। কয়টি? তাহলে এই 3টা কাজ কি মুখস্থ করা লাগবে কি করা লাগবে না? বিজ্ঞান কিন্তু ভাই বুঝে বুঝে মুখস্থ করতে হয়, না বুঝে করা যায় না। উল্টাপাল্টা বানায়া
লেখা যায় না, তাহলে ডাহা ফেল। তবে বেসিক্যালি তোমরা 9-এ যারা 10-এ উঠছো, 9-এ যে বিজ্ঞানটা পড়ছো তার থেকে এটা মোর দেন ইজি, কারণ এটা হচ্ছে তোমার সাধারণ বিজ্ঞান, জেনারেল সায়েন্স, এত কিছু না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির সহজ সহজ পার্টগুলো নিয়ে এই বইটা করা। যারা কমার্সে আর আর্টসে পড়বা তারা এই বিজ্ঞান পড়বা, আর যারা সায়েন্সে পড়বে তারা এই বিজ্ঞানটাকে খণ্ড 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 করে একদম বেসিক টু অ্যাডভান্স পড়বে। কথা বুঝতে পারছো? একদম এখানে কিছুই নাই ওই বিজ্ঞানের, সো ভয়ের কিছু নাই। খাদ্যের উপাদান খেয়াল করো, খাদ্যের উপাদানগুলো আমরা দেখি। খাদ্যের উপাদান খেয়াল করো, খাদ্যের উপাদান 6টি, বলো কয়টি? 6টি। আমরা 6টা উপাদান একদম মুখস্থ করবো। শর্করা, আমিষ, তারপর দেখো স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। তাহলে খাদ্যের উপাদান কয়টি? 6টি। বলো কয়টি? 6টি। স্নেহ আর শর্করাকে বলা হয়, স্নেহ আর শর্করা যেটা আছে সেটাকে বলা হয় যে শক্তি উৎপাদক খাদ্য। আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠন খাদ্য। এখন কথা বুঝো, স্নেহ ও শর্করা হচ্ছে শক্তি উৎপাদন করে। কি উৎপাদন করে? এবং এই জন্য তাদেরকে বলে শক্তি উৎপাদক খাদ্য। আর আমিষ হচ্ছে আমাদের দেহ গঠন করে, দেহ বৃদ্ধিতে সহায়তা করে। আমরা ছোট ছিলাম, আস্তে 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 বড় হয়েছি, তাই না? কেউ দামড়া হয়, কেউ চিকনা হয়, কেউ বেটে হয়, কেউ খাটো হয়, মোটা হয়। এই সকল কিছুর জন্য কিন্তু আমিষ দায়ী। যদিও এর বাইরেও এইসব উপাদানের আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। ভিটামিন, খনিজ লবণ, পানি ও আঁশ দেহ সংরক্ষণ খাদ্য বলা হয়। তাহলে এখন বুঝো দেহ সংরক্ষণ খাদ্য কোনগুলা। দেখো সেগুলো দেহের অন্যান্য কাজে লাগে। আসো আমরা খাদ্যের উপাদানগুলো দেখি ভাই। খাদ্যের উপাদানের ভিতরে আছে মুখ্য খাদ্য, সহায়ক খাদ্য। সো আমাদের মুখ্য খাদ্য হচ্ছে 3টা। কয়টা ভাই? মুখ্য খাদ্য 3টা, শর্করা, আমিষ, স্নেহ। বলো কি কি? শর্করা, আমিষ, স্নেহ। শর্করা, আমিষ। আর সহায়ক উপাদান হচ্ছে 4টা, ভিটামিন, খনিজ লবণ, পানি আর হচ্ছে ফাইবার বা আঁশ। ঠিক আছে? তো এবার দেখো আমরা ফার্স্টে শিখবো হচ্ছে 1.1.1 মানে শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করাকে কি নাম বলে? কার্বোহাইড্রেট। শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য। বলো তো আমাদের প্রধান খাদ্যটা কি? শর্করা। কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা তৈরি হয়। তাহলে শর্করার উপাদানগুলো কি কি বলো? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। শর্করার উপাদান কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। শর্করা বর্ণহীন, গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত। তাহলে শর্করাটা কেমন? বর্ণহীন, গন্ধহীন, অল্প মিষ্টি স্বাদযুক্ত। আচ্ছা এটা তো বুঝো, শর্করাটা যে অল্প মিষ্টি স্বাদযুক্ত। ভাত খাও না? প্রতিদিনই তো খাও, খাও না? ভাতের কি কালার আছে? লাল নীল আছে? নাই তো, তার মানে এটা কি বর্ণহীন। ভাতের গন্ধ আছে? একটা আছে, হালকা একটু স্মেল দেয়। আর অল্প মিষ্টি স্বাদযুক্ত, ভাতটা কিন্তু একটু মিঠা মিঠা লাগে, লাগে না? নাকি তিতা লাগে? অবশ্যই। দেখো শর্করা আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং তাপ শক্তি উৎপাদন করে। সো এটাও কিন্তু একটা ভালো একটা মানে লাইন। কেন লাইনটা ভালো? কারণ হচ্ছে দেখবা যে তুমি যদি একদিন ভাত না খাইছো, বিশেষ করে আমরা বাঙালিরা কেমন মনে হয় না মাথাটা ঘুরায় ঘুরায় সারাদিন ভাত না খাইলে? বার্গার যতই খাও তুমি, পিৎজা যতই খাও, সারাদিন তো এটি খেয়ে থাকতে পারবে না। একবেলা ভাত না খেলে মনে হয় তুমি সারাদিন খাওয়াই নেই, কিন্তু এর মধ্যে তুমি অনেক কিছু খাইছো। তার মানে এই শর্করা আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের শরীরে তাপমাত্রা উৎপাদন করে। বেশ কয়েক ধরনের শর্করা ও কার্বোহাইড্রেট রয়েছে এবং এদের উৎসও কিন্তু ভিন্ন। সো আমরা ফার্স্টে দেখব উদ্ভিজ্জ উৎস। দেখো শ্বেতসার বা স্টার্চ। শ্বেতসার বা স্টার্চ এই শর্করাটা আমরা কোথা থেকে পাই? আমরা পাই হচ্ছে ধান, গম, ভুট্টা, অন্যান্য শস্য দানা স্টার্চের প্রধান উৎস। এছাড়া আলু, তারপর হচ্ছে তোমার রাঙা আলু বা কচুতে শ্বেতসার বা স্টার্চ পাওয়া যায়। গ্লুকোজ, এটি চিনির তুলনায় কম মিষ্টি। গ্লুকোজটা ভাই একদম চিনির মতো না, চিনির থেকে একটু কম মিষ্টি। এই শর্করাটি আঙুর, আপেল, গাজর, খেজুরে ইত্যাদিতে পাওয়া যায়। তোমাকে এমসিকিউতে কোশ্চেন করবে যে কোন উৎস থেকে গ্লুকোজ পাওয়া যায়, সো তখন তোমাকে দিয়ে দিবে ধান, গম, ভুট্টা, আপেল। তো তোমার অ্যান্সারটা আপেল দিতে হবে, ঠিক আছে? এরপরে খেয়াল করো ফ্রুক্টোজ। আম, ফ্রুক্টোজ কোথায় পাওয়া যায়? আম, পেঁপে, কলা, কমলালেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধুতে ফ্রুক্টোজ থাকে। একে ফল শর্করাও বলা হয়ে থাকে। তার মানে এই যে আমরা যে মধু খাই সেখানেও কিন্তু কি থাকে বলো তো? শর্করা থাকে। আরেকটা কি বলো তো? সুক্রোজ। এইটা হচ্ছে তোমার কি? আখের রস, চিনি, গুড়, মিষ্টি এর উৎস। সেলুলোজ, সেলুলোজ কোথায়? সেলুলোজ হচ্ছে ভাই বেল, আম, কলা, তরমুজ, বাদাম, শুকনো ফল এবং সব ধরনের শাকসবজিতে সেলুলোজ পাওয়া যায়, ঠিক আছে? সেলুলোজ কোথায় পাওয়া যায় একটু পড়বা। তো এই সবগুলো আমরা কিন্তু পড়লাম হচ্ছে যে উদ্ভিজ্জ উৎস শর্করার। রাইট নাও আমরা পড়বো হচ্ছে প্রাণীজ উৎস শর্করার।
ল্যাকটোজ বা দুধ শর্করা, ল্যাকটোজ বা কি দুধ শর্করা। দেখো ল্যাকটোজ বা দুধ শর্করা বলতে বোঝায় গরু ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে এই শর্করা থাকে। গরু ছাগলের দুধ খাইছো? যদি আমি এখনও ছাগলের দুধ খাই নাই, কিন্তু গরুর দুধ তো আমরা সবাই খাই না? অনেকে উটের দুধও খায়, উটের দুধও মনে হয় পাওয়া যায়, নাকি পাওয়া যায় না? আচ্ছা, ছাগলের দুধ আমি এখনও খাই নাই। ছাগলের দুধ কেমন? গরুর দুধের মতোই তো টেস্ট, হ্যাঁ? একটু অন্যরকম গ্রান আসে, স্মেল আসে। আচ্ছা যাক, অনেকে অসুস্থ রোগীদের, বিশেষ করে যারা একটু মনে করো যে একটু আমি দেখছি যে একটু অন্যরকম থাকে, তাদের ছাগলের দুধ টুধ খাওয়ায়। ছাগলের দুধ নাকি একটু ওষুধের মতো কাজ করে। স্লাইকোজেনটা কি দেখো, পশু ও পাখি জাতীয় যেমন মুরগি, কবুতর প্রভৃতির যকৃত এবং মাংসে গ্লাইকোজেন শর্করাটি থাকে। আমি সাইক্লোজেন বলছি, ওকে সরি, গ্লাইকোজেন, বলো কি গ্লাইকোজেন। এবার খেয়াল করো পুষ্টিগত গুরুত্ব। এই যে শর্করাটার কথা বললাম, এত উৎসের কথা বললাম এই তাপ শক্তি উৎপাদন করে, কর্মক্ষমতা বৃদ্ধি করে, এটা পুষ্টিগত কিছু গুরুত্ব আছে। আমাদের শরীরে পুষ্টিতে শর্করা অনেক বড় ভূমিকা রয়েছে। শর্করা শরীরের কর্মক্ষমতা বাড়ায় এবং তাপ শক্তি উৎপাদন করে। জীবদেহে বিপাকীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটিও কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারণের ফলে উৎপাদন হয়। এরপর বলছে গ্লাইকোজেন প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। অর্থাৎ তোমার যখন শরীরে প্রতিদিন তার সেম রিদমে তুমি খাও না, প্রতিদিন সেম রিদমে খাও, কিছুদিন একটু কম খাও, একটু খাওয়াটা কম পড়ছে, তখন তুমি শক্তিটা কোথায় পাও? ওই যে তোমার গ্লাইকোজেন, সেই গ্লাইকোজেন তোমার খাদ্য ঘাটতিটা পূরণ করে দেয়। সেলুলোজ একটি অপ্রাচ্য প্রাকৃতিক শর্করা। সেলুলোজ ভাই ফাইবার, ঠিক আছে? আঁশ তো বলছে এইটি আঁশযুক্ত খাদ্য। এটি কি যুক্ত খাদ্য বলতে হবে? এটি কি যুক্ত খাদ্য? আঁশযুক্ত খাদ্য। এটি আমাদের দৈনন্দিন মল ত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। এছাড়া খাদ্যে প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো সংশ্লেষ বা তৈরি হয়। আসলে শর্করার অভাবজনিত রোগ থেকে রক্ষা পেতে আমাদের প্রতিদিন প্রয়োজনীয় শর্করা জাতীয় খাদ্য খেতে হয়। খাদ্যে শর্করার পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হলে অতিরিক্ত শর্করা শরীরে মেদ হিসাবে জমা হয়, তবে শরীরের স্থূলকায় হতে পারে। কখনো কখনো বহুমূত্র রোগও দেখা দিতে পারে, মানে ডায়াবেটিক্স হয়ে যাবে বেশি ভাত খেলে, বেশি শর্করা খেলে, ঠিক আছে? যে বলছে বহুমূত্র রোগ মানে ডায়াবেটিক্স, বহুমূত্র রোগের ইংলিশ কি? ডায়াবেটিক্স। এবং বলছে কি যে এই বেশি শর্করা খেলে যে আমার মতো ভুঁড়ি হবে, হ্যাঁ হালকা পাতলা কি ভুঁড়ি কিন্তু থাকবে, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবা। আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি সেটি ফুসফুসে আমাদের রক্তের সাথে মিশে যায়। আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেটা ফুসফুসে আমাদের কিসের সাথে মিশে যায়? অক্সিজেনের সাথে মিশে যায়। রক্তের লাল রক্তকোষ এই অক্সিজেন আমাদের শরীরে কোষে কোষে পৌঁছে দেয়, সেখানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে শক্তি নির্গত হয়। কথা বুঝো, এই শক্তি আমাদের বেঁচে থাকার জন্য দরকারি সকল শক্তির উৎস। আসো, খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে খাদ্য ক্যালোরি বলো। খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে কি বলে? খাদ্য ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে মাপা হয়। ক্যালোরি হচ্ছে শক্তির একক। 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে। খাদ্যের ক্যালোরি কাকে বলে এই সংখ্যাটা এখান থেকে দিবা। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ বলো কি? সেই পরিমাণ তাপশক্তি হচ্ছে 1 ক্যালোরি। 1000 ক্যালোরির সমান 1 কিলো ক্যালোরি। এক খাদ্য ক্যালোরি দেখো 1000 ক্যালোরির সমান 1 কিলো ক্যালোরি বা 1 খাদ্য ক্যালোরি। খাদ্যের ক্যালোরিকে কিলো ক্যালোরি দিয়ে বোঝানো হয়। মনে রাখো যে খাদ্যের ক্যালোরিকে কী দিয়ে বোঝানো হয়? কিলো ক্যালোরি দিয়ে বোঝানো হয়। এবার একটা জিনিস বুঝো যে উদাহরণ দেওয়ার জন্য বলা যায় শর্করা বা প্রোটিনের ক্যালোরি প্রায় সমান থাকে কি 4 কিলো ক্যালোরি বা গ্রাম। দেখো এখন বলছে স্নেহজাতীয় খাদ্য অর্থাৎ ফ্যাটের ক্যালোরি সবচেয়ে বেশি। তাহলে এই স্নেহজাতীয় খাদ্যের ভিতরে কিন্তু ক্যালোরি সবচেয়ে বেশি থাকে। আমরা তো স্নেহজাতীয় খাদ্য খাইতেই থাকি, তেল চর্বি আমরা খাইতেই থাকি। সো ওইটার মধ্যে 9 কিলো ক্যালোরি থাকে। একটা খাদ্যের খাদ্য ক্যালোরি বলতে বোঝায় খাদ্যটি সম্পূর্ণভাবে জারণ হলে কতখানি শক্তি বের হবে। একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের দৈনিক 2500 কিলো ক্যালোরি এবং একজন নারীর 2000 কিলো ক্যালোরি সমপরিমাণ খাদ্য গ্রহণ করা প্রয়োজন। সো এই পর্যন্ত আমাদের আজকের পড়ার টপিক এই পর্যন্তই ছিল আর কি, এই পর্যন্তই আমরা পড়লাম। সো নেক্সট আমরা ওই আমিষ থেকে পড়বো। তার মানে তোমাদের কাজ হচ্ছে সরকার পর্যন্ত গুরুত্বপূর্ণ লাইনগুলো মুখস্থ করা, এমসিকিউর জন্য খুঁটা মুখস্থ করা। লাস্টে আমরা ক্যালোরি কাকে বললাম, খাদ্য ক্যালোরি কাকে বলে, 1 কিলো ক্যালোরি কাকে বলে, এই জিনিসগুলো খুব ভালোভাবে মুখস্থ করবা, এগুলো আসবে। সো আজকের মতো আল্লাহ হাফেজ। যারা ভালো ক্লাসটি দেখেছো তাদেরকে ধন্যবাদ এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।